আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। মাহিরার গাড়ির ব্যাক সিটে জড়সড় হয়ে বসে আছে মেঘা। তাকে গাড়ি থেকে নামানোর জন্য তার বন্ধুরা কম চেষ্টা করছে না, তবে তাদের হুমকি ধামকি কিংবা আকত মিনতি কোনোটাই কাজে দিচ্ছে না। মেঘা সন্ধ্যার পর থেকে একটা ঘোরের মধ্যে ছিল। তার সঙ্গে ওই মর্মান্তিক ঘটনাটি ঘটে যাওয়ার পর মাথা কাজ করছিল না, কিন্তু এই গাড়িতে উঠে বসার পর মাথাটা একদম পরিষ্কার হয়ে গেছে। সমাজে তার বাবার একটা সম্মান আছে, লোকে তাকে মান্যগণ্য করে। বিল্ডিংয়ের কোনো প্রতিবেশী বিপদে পড়লে তার কাছে আসে পরামর্শের আশায়। তারা যদি জানতে পারে এরকম একজন সম্মানীয় ব্যক্তির মেয়ে বাবা মেয়ের অগোচরে একটা ছেলের সাথে সম্পর্ক জড়িয়েছে, তারই কাছে শ্লীলতাহানির শিকার হয়েছে, তাহলে সমাজে বাবার আর কোনো সম্মান থাকবে না। বাবা মাকে মেঘা প্রচণ্ড ভয় পায়। এই ঘটনা তাদের কানে পৌঁছালে কি হতে পারে ভাবতে গায়ে কাঁটা দিয়ে উঠছে। মা হয়তো প্রচণ্ড মারবেন। গায়ে হাত তোলাটা তার কাছে নতুন কিছু নয়। ক্লাস 3 পর্যন্ত মা নিজে তাকে পড়াতেন। সেবার স্কুল থেকে কি একটা রচনা হোমওয়ার্ক দেওয়া হয়েছিল। মেঘা তখনও অতটা পরিণত হয়নি যে নিজ থেকে বিশাল বিশাল রচনা লিখবে। মাই তার হয়ে সেটা লিখে দিয়েছিলেন। তাদের বিল্ডিংয়ের নিচতলায় মেঘার ক্লাসেরই এক বান্ধবী থাকতো। সেও তার মতোই রচনা লিখতে অপারগ। মেঘা স্বচ্ছ মনে নিজের রচনার খাতাটা দিতে যায় বান্ধবীকে। বান্ধবী বাড়ির দরজার কাছে খাতা হাতে দাঁড়িয়ে। ছোট্ট মেঘা সবে কলিং বেল চাপ দিয়েছে, ততক্ষণে খেয়াল করলো মাতার হিংস্র ভঙ্গিতে সিঁড়ি বেয়ে নেমে আসছেন। বান্ধবী দরজা খুলেই দেখতে পায় ভয়ঙ্কর একটা দৃশ্য। মেঘার মা তার চুলের মুঠি ধরে টানতে টানতে তার উপরে নিয়ে যাচ্ছেন। সেদিন বাসে এসে মা মেঘাকে অনেক মেরেছিল। ক্ষতগুলো হয়তো এখন মিলিয়ে গেছে, কিন্তু স্মৃতিটা আজও জলজলে মানুষ পটে। ছোটবেলার ওই ভয়টা মেঘাকে এতটা তীব্রভাবে আঁকড়ে ধরেছিল যে বান্ধবীরা চাওয়া সত্ত্বেও এবং তার কাছে থাকা সত্ত্বেও ভার্সিটির অনেক গুরুত্বপূর্ণ নোটস তাদের দিতে পায়নি মেঘা। যদি মা কোনোভাবে জেনে যায়, সে আবারও বান্ধবীদের উপকার করার চেষ্টা করেছে। পড়াশোনার ক্ষেত্রে তাদের থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তুচ্ছ কারণে সন্তানকে আঘাত করা মা যখন জানতে পারবেন নিজের নির্বুদ্ধিতার কারণে মেঘা এত বড় বিপদের সম্মুখীন হয়েছে, তখন নিশ্চয়ই হাত গুটিয়ে বসে থাকবেন না। মারতে মারতে নিঘাত মেরেই ফেলবে। বাবার সম্মানহানি, মায়ের হাতে মার, কোনোটাই চায় না মেঘা। এর থেকে ভালো আজীবন ঘটনাটা লুকিয়ে রাখবে, কাউকেই জানতে দেবে না। তার জীবনে নেমে এসেছিল এমন ঘোরতর অন্ধকার। ওই নোংরা স্পর্শের স্মৃতিগুলো হয়তো আজীবন মেঘাকে তাড়া করে বেড়াবে। একটা দিনও শান্তিতে থাকতে দেবে না নাদিক। তবুও বাবা মা শান্তিতে থাকুক। গাড়ি থেকে কিছুটা দূরে জটলা পাকিয়ে মাহিরা, তিনা এবং লাইলা গম্ভীর মুখে আলোচনা করছে। তাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়েছে সজল ও ফারহান। থানায় পৌঁছে সর্বপ্রথম ফারহান যে দৃশ্যটা দেখতে পায় সেটা হলো একটা কান্নারত মেয়ের ব্যস্ত পায়ে থানা থেকে প্রস্থান। তার পেছনে উদ্বিগ্ন ভঙ্গিতে ছুটছে আরও 3টি মেয়ে। সজলের কাছ থেকে সবটাই জেনেছে সে, যদিও সজল শুভর ব্যাপারে খুব বেশি কিছু জানে না। যা জানে তাই জানিয়েছে ফারহানকে। এর আগে বেশ অনেকগুলো ধর্ষণ মামলায় ভিকটিমের পক্ষে লড়েছে ফারহান। প্রায় সবগুলো ঘটনার ক্ষেত্রেই একটা মিল আছে। ভিকটিম মামলা করতে ভয় পায়, বিচার চাইতে ভয় পায়, সমাজে মুখ দেখাতে লজ্জা পায়। এমনটা বোধহয় শুধুমাত্র ধর্ষণের ক্ষেত্রেই হয়। একটা খুন করে খুনিকে আত্মগোপন করতে হয়, চুরি করে চোরকে পালিয়ে বেড়াতে হয়, অথচ ধর্ষণ করে ধর্ষক নির্দ্বিধায় ঘুরে বেড়ায়। এক্ষেত্রে লুকিয়ে বাঁচতে হয় ভিকটিমকে। কোনো মানে হয়? সজল কাচুমাচু হয়ে লজ্জিত ভঙ্গিতে বলল, সরি ভাই, এত রাতে তোমাকে শুধু শুধু কষ্ট দিলাম। মেঘা মনে হয় মামলা করবে না। ফারহান দীর্ঘশ্বাস ফেলে সজলের পিঠ চাপড়ে ফিকে হাসি হেসে বলল, তোলেই যখন এসেছি তখন তো আর এমনি এমনি ফিরে যাচ্ছি না বাছা। সজল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে বলল। মানে? প্রশ্নের জবাব না দিয়ে ফারহান বলল, এখানে দাঁড়িয়ে থাক, আমি আসছি। সজলকে ধোঁয়াশার মধ্যে রেখেই ফারহান লম্বা লম্বা পা ফেলে গাড়িটার দিকে এগিয়ে গেল। মেঘা ব্যাকসিটে বাম পাশের জানালা ঘেঁষে বসে আছে। সে জানালার বাইরে গিয়ে দাঁড়ালো ফারহান। যথাসম্ভব হাসি হাসি মুখে বলে উঠল, আসসালামু আলাইকুম মেঘা। মেঘা আতকে উঠে জানালার পাশ থেকে সরে গেল। লম্বা লম্বা শ্বাস নিয়ে ওনাটা শক্ত করে খামচে ধরল।
আজকের পর আর কোনো পুরুষকে সে সহ্য করতে পারবে না। সকল পুরুষের মুখে দেখতে পাবে ওই জানোয়ারটার প্রতিফলন। মেঘার ভয় পাওয়াটাই স্বাভাবিক। এই পরিস্থিতিও ফারহানের কাছে নতুন নয়, তাই যথাসম্ভব শান্ত থেকে বলল। সালামের জবাব দেবেন না? মেঘা ভীত ভঙ্গিতে কাঁপা কাঁপা গলায় বলল। ওয়ালাইকুম আসসালাম। ফারহান গাড়ির বাইরে থেকেই আবারও বলল। আমার নাম ফারহান, অ্যাডভোকেট ফারহান কবির। মেঘা জোর গলায় বলল। আমি কোনো মামলা টামলা করব না। অবশ্যই করবেন না। আমি বুঝি না, একটা মানুষ যখন নিজ থেকে মামলা করতে চাইছে না, তখন আপনার বান্ধবীরা এত জোরাজুরি করছে কেন? মেঘা চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল লোকটার দিকে। এই প্রথম তার মামলা না করার সিদ্ধান্তে কেউ সায় জানাচ্ছে, কিন্তু লোকটাকে তার পরিচয় জানার কৌতূহলে মেঘা সূক্ষ্ম গলায় জিজ্ঞেস করল। আপনি? আপনি আমাকে চিনবেন না? আমি সজলের স্কুলের সিনিয়র। এখানে কিন্তু আপনার লয়ার হতে আসিনি, ট্রাস্ট মি। যখন শুনলাম আপনাকে আপনার ইচ্ছার বিরুদ্ধে মামলা করতে জোর করা হচ্ছে, তখনই ছুটে এসেছি। লোকটা অপরিচিত এবং তাকে বিশ্বাস করার কোনো প্রশ্নই ওঠে না। তবে সে সজলের পরিচিতি জানে একটু হলেও ভরসা পেল মেঘা। সেই ভরসার জোরেই অনুরোধের সুরে বলল। আপনি ওদের একটু বোঝাবেন প্লিজ। আমি তো রাস্তা হারিয়ে ফেলেছিলাম বলে মাহিরাকে ডেকেছিলাম, আর কিছু চাইনি। ওরা যে এত বাড়াবাড়ি করবে জানলে আমি ডাকতামই না। ফারহান দৃঢ় গলায় বলল। ঠিকই তো, বাড়াবাড়িই বটে। আপনি যদি কাউকে শাস্তি দিতে না চান, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এ নিয়ে এত বাড়াবাড়ির কি আছে? মেঘা আদর গলায় বলল। আপনি একটু ওদেরকে বলুন না আমাকে বাসায় দিয়ে আসতে। আমার বাবা মা ঢাকায় নেই, আমার মোবাইলটাও বন্ধ হয়ে গেছে, অনেকক্ষণ ধরে যোগাযোগ করতে পারছি না। নিশ্চয়ই খুব টেনশন করছে। ফারহান ব্যস্ত গলায় বলল। সে কি? আপনি চাইলে আমার মোবাইল থেকে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। মেঘা আঁতকে উঠে বলল। না না, আমার আজ পাশের বাসার খালার সাথে থাকার কথা, তার মোবাইল থেকেই ফোন দিতে হবে। ফারহান মনে মনে দীর্ঘশ্বাস ফেল। এ মেয়ের বাবা মা যে কতটা কঠোর প্রকৃতির, তাই এই কথাতেই স্পষ্ট। সজলের স্ত্রী তিনার কাছ থেকেও একই কথা জেনেছে সে। সম্ভবত এটাই মেঘার মামলা করতে না চাওয়ার প্রধান কারণ। ফারহান দীর্ঘশ্বাস গোপন করে বলল। অবশ্যই আপনার বন্ধুদের সলা পরামর্শ শেষ হোক, তারপরে আমি তাদের বলছি আপনাকে দিয়ে আসতে। লোকটার কথাই কিছুটা হলেও ভরসা পাচ্ছে মেঘা। ফারহান হয়তো ঠিকই তার বন্ধুদের বুঝিয়ে বলবে তার মনের অবস্থাটা, আর তারাও বাড়ি দিয়ে আসবে মেঘাকে। আচ্ছা মেঘা, আপনাদের বাসায় কখনো চুরি হয়েছে? ফারহান আচমকা এমন প্রশ্ন করে মেঘা বিভ্রান্ত হয়ে সব প্রশ্ন দৃষ্টিতে তাকালো তার দিকে। ফারহান আবারও পরিষ্কার গলায় বলল। বুঝতে পারছেন না? রাতের অন্ধকারে জানালার গ্রিল কেটে কখনো চোর ঢুকেছে ঘরে? মেঘা মনে করার চেষ্টা করলো কয়েক বছর আগে তারা যখন গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিল, তখন বারান্দার গ্রিল কেটে ঘরে চোর ঢুকেছিল। ড্রেসিং টেবিলের উপর থেকে তার মা চাচির সোনার গহনা চুরি করে পালিয়ে যায়। ঘটনাটি মনে পড়ে যাওয়াই ফারহানের প্রশ্নের উত্তর দিয়ে মেঘা হ্যাঁ সূচক মাথা নাড়ল। ফারহান আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল। আপনারা তখন পুলিশের কাছে গিয়েছিলেন? মেঘা বিভ্রান্ত গলায় বলল। হ্যাঁ, কিন্তু তার সাথে এসবের সম্পর্ক কি? ফারহান হালকা মেজাজে বলল। কোনো সম্পর্ক নেই, এমনি জিজ্ঞাসা করছি, বলুন না। বাবা পুলিশের কাছে গিয়েছিল। পুলিশ নিশ্চয়ই অনেক প্রশ্ন করেছিল। মেঘা আবারও ডুব দিল চিন্তার জগতে। পুলিশ স্টেশন থেকে বাড়ি ফিরে বাবা রাগে গজগজ করতে করতে সবাইকে বলেছিলেন। উফ, পুলিশেরা এত প্রশ্ন করতে পারে? এদের প্রশ্ন শুনে মনে হচ্ছিল আমাকেই সন্দেহ করে। মেঘা আবারও হ্যাঁ সূচক মাথা নাড়ল। ফারহান স্পষ্টভাবে বলল। তদন্তের খাতিরে তাদের অনেক প্রশ্ন করতে হয়, সেসব প্রশ্নে হয়তো মামলাকারীর অসাবধানতা উঠে আসে। এই যেমন আপনার বাবাকে নিশ্চয়ই জিজ্ঞাসা করেছিল জানালা খোলা রেখেছিলেন কেন, বাড়ির সিকিউরিটি জোরদার করেননি কেন, করেছিল না? পুলিশের এই প্রশ্নগুলোই তো ক্ষিপ্ত করেছিল বাবাকে। মেঘা চমকে উঠে বলল। হ্যাঁ। দেখুন, আমরা সাধারণ মানুষরা যখন একটা কেস ফাইল করি, তখন পুলিশকে এভিডেন্স জোগাড় করতে হয়। তাই দুই পক্ষকেই তদন্তের স্বার্থে অনেক প্রশ্ন তাদের করতে হয়, কিন্তু সেসব প্রশ্নের পেছনে কখনোই আপনাকে ছোট করার উদ্দেশ্য তাদের থাকে না। এবার মেঘাও বুঝতে পারল চুরির প্রসঙ্গ তোলার পেছনে ফারহানের প্রকৃত উৎস। মেঘা আবার বুঝতে পারছে ওসি সাহেব তাকে মানসিকভাবে আঘাত করার জন্য কিংবা তার চরিত্রে আঙ্গুল তোলার জন্য প্রশ্নটা করেনি। তবু তার সিদ্ধান্ত বদলাবে না। মেঘা দীর্ঘশ্বাস ফেলে বলল। আমি এটা পারবো না। মামলা হলে জানাজানি হবে, আমার বাবা মায়ের মান সম্মান মাটির সাথে মিশে যাবে। তাছাড়া মেঘা ভয়ার্ত কণ্ঠে বলল। ওই লোকটা যদি আবার আমার ক্ষতি করার চেষ্টা করে? ফারহান স্মিত হেসে বলল। সেই সুযোগটাই তো তাকে দিচ্ছেন। মানে?
মেঘা, আপনি কি জানেন নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারা 9 দফা 1-এ আপনি যদি ওই লোকের বিরুদ্ধে একটা মামলা করেন, তাহলে কাল সকালে সে যেখানেই থাকুক না কেন, পুলিশ তাকে হ্যান্ডকাফ পরিয়ে গ্রেফতার করে নিয়ে আসবে। মেঘা এতটাই বিস্মিত হলো যে তার চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। বিস্ময়ে তার হাত পাও কাঁপছে থরথর করে। সেই বিস্ময় আর একটু বাড়িয়ে দিয়ে ফারহান বলল, তার থেকেও বড় কথা, সে যা করেছে তা নন বেইলেবল অফেন্স, অজামিনযোগ্য অপরাধ। একবার মামলা কোর্টে উঠে গেলে আই উইল মেক শিওর সে যেন সহজে বের না হয়। মেঘা কম্পিত স্বরে বলল। সত্যি কাল অ্যারেস্ট করা হবে? ফারহান আশ্বাস দেওয়ার ভঙ্গিতে বলল, দ্রুততম সময়ের মধ্যে। দেখুন মেঘা, একজন নারী হিসেবে আপনি যদি সমাজের 8-10টা নারীর ভালো চেয়ে থাকেন, তাহলে ওই ছেলেকে বাইরে ঘুরতে দেওয়া আপনার উচিত হবে না। বাকিটা আপনার সিদ্ধান্ত। চোখ দুটো খিচে বন্ধ করলো মেঘা। ওই অমানুষ সমাজে ঘুরে বেড়ালে অসংখ্য মেয়েকে তার মতোই বিভীষিকার সম্মুখীন হতে হবে, যে মানসিক আঘাত আজীবনের জন্য তাকে তাড়া করে বেড়াবে। সেই একই আঘাত না জানি আর কতগুলো তাড়া করে বেড়াবে। সত্যি তো, তার বাইরে স্বাধীনতায় ঘুরে বেড়াবার কোনো অধিকার নেই। মনে মনে একটু একটু করে সাহস সঞ্চয় করতে শুরু করেছিল মেঘা, কিন্তু বাবা মেয়ের 2 জোড়া রক্তচক্ষু চোখের সামনে ভেসে উঠতেই দমে গেল। আবারও থেমে থেমে বলল, আমার বাবা মা আমাকে নিয়ে তাদের অনেক স্বপ্ন। হয়তো আর কিছু বলতে যাচ্ছিল মেঘা, কিন্তু মস্তিষ্ক মাঝপথে থামিয়ে দিল তাকে। নিজেকে প্রশ্ন করলো, মেঘা বাবা মেয়ের তাকে নিয়ে কি স্বপ্ন? সে ভালো লেখাপড়া করে চাকরি করবে না তো। ছোটবেলা থেকে ছাত্রী হিসেবে তেমন আহামরি মেধাবী মেঘা নয়, তাই বাবা মেয়ের কোনো প্রত্যাশাও তার কাছে নেই। ডাক্তারি পাশ করে তাদের মুখ উজ্জ্বল করার দায়িত্বটা বড় বোন রোদেলা পালন করবে। ছোট মেয়েকে ভালো ছেলে দেখে পার করে দিতে পারলেই বেঁচে যান তারা। এই ঘটনা জানাজানি হলে হয়তো ভালো জায়গা কিংবা খারাপ কোনো জায়গাতেই মেঘাকে বিয়ে দিতে পারবেন না তারা। তাকে নিয়ে দেখা একমাত্র স্বপ্ন গভীর জলে ভেসে যাবে। মেঘা বিড়বিড় করে বলল, স্বপ্ন আর পূরণ হবে না। আমাকে ঘৃণা করবে তারা, মেরেই ফেলবে। মৃত্যুর ভয় আপনি পাচ্ছেন? মৃত্যুর মতোই ভয়ানক পরিস্থিতি আপনি পাড়ি দিয়ে এসেছেন। এখন তাও আপনার পাশে এতগুলো মানুষ আছে, তখন তো কেউ ছিল না। সম্পূর্ণ একা মুখোমুখি হয়েছেন সেই পরিস্থিতির। নিজের থেকে সাহসী আর দ্বিতীয় কাউকে দেখেছেন? আবারও চমকে উঠল মেঘা। সত্যি তো, জীবনের সব থেকে ভয়াবহ ঘটনার সম্মুখীন আজ হয়েছে সে। মৃত্যুর মুখ থেকে যেন বেঁচে ফিরেছে সে। শারীরিক মানসিক আঘাতগুলো আজ সে পেয়েছে। তার কাছে মায়ের দেওয়া আঘাতের ব্যথা তো খুবই নগণ্য। যে বিভীষিকার ভেতর দিয়ে আজ সে গেছে, তার কাছে সমাজের সম্মানহানি হওয়ার ঘটনা তো নিতান্তই হাস্যকর। শুভ নামক ওই অমানুষকে বিশ্বাস করে মেঘা জীবনের প্রথম ভুলটা করেছিল। আজ যদি তার বিরুদ্ধে মামলা না করে ফিরে যায়, তবে সেটা হবে জীবনের দ্বিতীয় ভুল। মেঘা অনেকক্ষণ চুপ করে থেকে অস্পষ্ট গলায় বলল, আমি মামলা করব। ফারহান উদ্দেশ্য সফল হয়েও উচ্ছ্বাস প্রকাশ করল না, বরং শান্তভাবে বলল, মামলা তো চাইলেই করা যায় মেঘা, কিন্তু মামলা লড়তে প্রচুর সাহস লাগে। সাহস আছে আপনার? মেঘা রিয়ার ভিউ মিররে ভেসে ওঠা নিজের প্রতিচ্ছবির দিকে তাকালো শূন্য দৃষ্টিতে। আজীবন নিজেকে চিনে এসেছে ভীতু একটা মেয়ে হিসাবে, অথচ সেই ভীতু মেয়েটাই আজ এই মুহূর্তে কোনো এক অদৃশ্য উৎস থেকে প্রচণ্ড সাহস পাচ্ছে। সে সাহস নিয়ে গোটা পৃথিবীর বিরুদ্ধে লড়তেও তার ভয় নেই। ওসি সাহেব এফআইআর লেখা শেষ করে ফারহানের দিকে তাকিয়ে বলেন, ঘটনা যেহেতু আজই ঘটেছে, তাই টেস্ট করিয়ে নেওয়াটা ভালো, যদিও অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। ফারহান বলল। এখানকার ফর্মালিটিস শেষ করেই যাব। মাহিরা, তিনা, নাইলা দূর থেকে সবটাই শুনেছে। মেঘাকে এর আগে টেস্ট করানোর ব্যাপারে কিছুই বলা হয়নি। তারা আশা করেছিল স্বভাবতই মেঘা আটকে উঠবে, টেস্ট করাতে অসম্মতি জানাবে, কিন্তু সেসব কিছুই করল না। নির্বিকারভাবে বসে রইল। আচ্ছা স্যার, ছেলেটার ঠিকানা তো উনি দিতে পারলেন না, ভার্সিটির নাম বলতে পারলেন শুধু, এতে কাজ হবে? ওসি সাহেব চিন্তিত গলায় বলল, সমস্যা হওয়ার তো কথা না। ছেলে কাল ভার্সিটিতে গেলে সেখান থেকে তাকে অ্যারেস্ট করা হবে, না গেলেও ভার্সিটি থেকে বাসার ঠিকানা খুঁজে বের করে যাবে। আমরা তাহলে উঠি স্যার। জি, হাসপাতালে কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন। হাসপাতালে তেমন কোনো সমস্যা হলো না। পুলিশি কাগজপত্র দেখাতেও তার প্রয়োজনীয় সকল টেস্টের ব্যবস্থা করলো। টেস্টগুলো শেষ হলো, কাগজপত্রে কিছু আনুষ্ঠানিকতা বাকি রইল। ফারহান এবং সজল সেসব সামলাচ্ছে। ওদিকে তিনা আর নাইলা ফ্রেশ হতে গেছে। ওয়েটিং এরিয়ার
চেয়ারে পাশাপাশি বসে আছে মাহিরা এবং মেঘা। মেঘা মাহিরার কাঁধে মাথা রাখতে রাখতে বলল, তোরা আমাকে ঘৃণা করিস তাই না? মাহিরা মেঘার একটা হাত দু হাতের মুঠোয় বন্দি করে বলল। বাজে কথা বলিস না। মেঘা কাঁদো কাঁদো গলেই বলল, আই এম সো সরি দোস্ত। ওই ঘটনার পর আমি যে কতটা অনুশোচনায় ভুগেছি তোকে বলে বোঝাতে পারবো না। ওই লোকটার প্রেমে এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে তোর জীবনটা শেষ করার আগে দুবারও ভাবিনি। তুই কি কখনো আমাকে ক্ষমা করতে পারবি? মাহিরা ক্লান্ত হাসি হেসে বলল। আমাকে দেখে মনে হয় আমার জীবন শেষ হয়ে গেছে। মেঘা কান্নামাখা কণ্ঠে বলল, আমি বন্ধু হিসেবে খুবই বাজে, আমি জানি, কিন্তু তোরা আমার জীবনের সব। আমাকে আরেকটা সুযোগ দে না প্লিজ। একা করে দিস না, প্রমাণ করে দেবো যে আমিও ভালো বন্ধু হতে পারি। মাহিরা মেঘাকে জড়িয়ে ধরে আর্দ্র গলায় বলল, আর কখনো একা থাকতে দিব না তোকে, প্রমিস করলাম। মাহিরা, তিনা আর নাইলা চেয়েছিল মেঘার সঙ্গে তার বাড়িতে যেতে। তার বাবা মাকে ঘটনার গভীরতা বুঝিয়ে বলার দায়িত্বটা তারাই গ্রহণ করতে চেয়েছিল, কিন্তু মেঘা তাতে সাইড না দিয়ে বলল, আমাকেই ফেস করতে দে। এরপর তো না জানি কত কিছুই ফেস করতে হবে। আজকে না হয় শুরু করি। মেঘার মা সাইরা বেগম গত সন্ধ্যা থেকে মেয়েকে ফোনে পাচ্ছেন না। ওদিকে পাশের বাড়ির আলিয়া খালাকে ফোন করে জানতে পারলেন বিকেলের পরপরই মেঘা বাড়ি থেকে বেরিয়ে যায়। সন্ধ্যা পেরিয়ে রাত পেরিয়ে গভীর রাত নেমে আসে, তবুও মেঘার বাড়ি ফেরার নাম গন্ধ নেই। সবটা স্বামী আলমগীর সাহেবকে জানাতেই তিনি মাঝরাতে ঢাকা ফেরার ব্যবস্থা গ্রহণ করেন। বরিশাল থেকে ঢাকায় পৌঁছাতে 3 ঘন্টার মতো লাগে। রোদেলাকে তার হাসপাতালের থেকে তুলতে গিয়ে আরও আধা ঘন্টার মতো সময় ব্যয় হলো। বারন্ত হৃদস্পন্দন নিয়ে সাইরা বেগম পা বাড়ালেন নিজ বাড়িতে। ভেবেছিলেন মেঘা হয়তো তাদের বাসাতেই ঘুমিয়ে পড়েছে। আলিয়া খালার বাসায় তাই আর যাওয়া হয়নি, কিন্তু রীতিমতো আত্মা উড়ে যাওয়ার মতো উপক্রম হলো যখন সারা বাড়িতে কোথাও খুঁজে পাওয়া গেল না তাকে। আলমগীর সাহেব চেনা জানা পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ শুরু করে দিয়েছেন। সাইরা বেগম উদ্বিগ্ন ভঙ্গিতে আত্মীয় স্বজনদের ফোন করেছেন, কিন্তু মেঘা কারোর বাড়িতে নেই। অবশেষে ভোর 5টায় বেজে উঠল বাড়ির কলিং বেল। সাইরা বেগম ছুটি গিয়ে দরজা খুলতেই অপর প্রান্তে দেখতে পেলেন কাঙ্ক্ষিত মুখটা। কোনো প্রশ্ন জিজ্ঞেস না করে তাকে দেখামাত্র সজোরে গালে একটা চড় বসিয়ে দিলেন সাইরা বেগম। এসবের জন্য মেঘা প্রস্তুত ছিল, মনে মনে তাই দমে গেল না, কিন্তু অবাধ্য চোখ দুটোকে শাসন করা গেল না কিছুতেই। সেই চোখ বেয়ে টপ টপ করে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা নোনা জল। মেঘাকে টেনে হিসে ঘরের ভেতরে এনে সাইরা বেগম দরজাটা বন্ধ করে দিলেন। আলমগীর সাহেব বসা ঘরের সোফাতেই বসে আছেন, তার উদ্বিগ্ন দৃষ্টি মেঘার দিকে আবদ্ধ। সাইরা বেগম রীতিমতো মেয়ের গলা চেপে ধরে দাঁতের দাঁত চেপে বলেন, সারা রাত কোথায় ছিলি হারামজাদি? মেঘা যেমন ভীত প্রকৃতির মেয়ে, সত্যিটা বলার সাহস তার কোনোদিনও ছিল না, কিন্তু গতকালের নির্মম ঘটনাটা সেই ভীত মেঘাকে হত্যা করে ফেলেছে, জন্ম দিয়েছে নতুন এক মেঘার। মেঘা ধীরে সুস্থে মেঝের দিকে চোখ আটকে রেখে সকল সত্যি উপস্থাপন করল। তার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে থাকা দুটো মানুষের দিকে। তাদের অগোচরে মেঘের ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলা, শুভর সঙ্গে সম্পর্ক, তারই কাছে বিশ্বাসঘাতকতার শিকার হওয়া, তার বিরুদ্ধে মামলা করা, কোনো কিছুই বলতে বাদ রাখল না মেঘা। এরপর শুরু হলো আরেক নির্মম ঘটনা। বসার ঘরে কার্পেটের ওপর মেঘাকে ফেলে তার চুলের মুঠি শক্ত করে চেপে ধরে স্যান্ডেল দিয়ে তাকে পেটাচ্ছেন সাইরা বেগম। আলমগীর সাহেব মেঘার কথাগুলোতে এতটাই স্তব্ধ হয়ে গেছেন যে পাথরের মতো জমে গেছেন। তার চোখের সামনে মেঘাকে অনবরত আঘাত করা হচ্ছে, তবুও তার মাঝে কোনো ভাবান্তর নেই। সাইরা বেগম হুঙ্কার দিয়ে বলেন, এই দিন দেখার জন্য পেটে ধরেছিলাম তোকে, এই দিন দেখার জন্য। মেঘা কাঁপা কাঁপা গলায় বলার চেষ্টা করলো, মা, আমি। খবরদার, আমাকে মা ডাকবি না, আমার একটাই মেয়ে। তুই তোর ঘর থেকে বের হয়েছিস কোন সাহসে? মানা করেছিলাম না ঘরের বাইরে পা রাখতে? মারতে মারতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে সাইরা বেগম স্বামীর দিকে তাকিয়ে হতাশ গলায় বলেন, তুই কি এখনো চুপ করে থাকবি? কিছু বলবি না? আলমগীর সাহেব নিরুত্তর রইলেন। ঘরের ভেতর থেকে ছুটে এলো রোদেলা। মেঘার মুখ থেকে সবটা শোনার পর তার ব্যাগ থেকে মায়ের মোবাইলটা বের করে অনুসন্ধানে বসে যায় সে। রোদেলা উত্তেজিত ভঙ্গিতে বলল, মা, তোমার মেয়ে তোমারই ফোন থেকে প্রেম করে বেড়াচ্ছিল? সাইরা বেগম আবারও খেপে উঠলেন। তোর এত বড় স্পর্ধা! হাতের কাছে আরেকটা কাঠের ফুলদানি পেলেন সাইরা বেগম।
সেটা দিয়ে এবার আঘাত করছেন মেঘাকে। মেঘার চোখ থেকে আর জল পড়ছে না। এই আঘাত তার প্রাপ্য। বাবা মায়ের অবাধ্য হয়েছে সে, তাদেরকে কষ্ট দিয়েছে, তাকে তো আরও আঘাত করা উচিত। রোদেলা আবারও উৎসুক ভঙ্গিতে বলল, মা দেখো, এই ছেলে মেঘার ছবি চেয়েছে, সাথে সাথে তুলেও দিয়েছে, একটু পর আবার চুল খোলা ছবি চেয়েছে, তোমার অসভ্য মেয়ে সেটাও দিয়েছে। সায়রা বেগম মুখ বিকৃত করে বলেন, ছি, মরণ হলো না কেন এই দিন দেখার আগে আমার? মেরে ফেললি না কেন আমাকে? রোদেলা আবারও কি যেন খুঁজে পেয়ে চমকে উঠে বলল, মা দেখো কি কাণ্ড করেছে মেঘা। অবশেষে নীরবতা ভঙ্গ করলেন আলমগীর সাহেব। শীতল গলায় বড় মেয়ের উদ্দেশ্যে বলেন, রোদেলা, ঘরের ভেতরে যা। রোদেলা প্রতিবাদের সুরে বলল, কিন্তু বাবা। আলমগীর সাহেব এবার কিছুটা কঠোর হয়ে বলেন, ভেতরে যা। সায়রা বেগম বিলাপের সুরে বলেন, মুখে কালি মেখে এসে জনে জনে সেই কালি আবার দেখাতে গেছিস কেন? গিয়েছিলি তো ফষ্টি নষ্টি করতে, তাহলে আবার ওই ছেলের নামে মামলা করলি কেন? সমাজে আমাদের বেইজ্জত না করা পর্যন্ত শান্তি হচ্ছিল না? মায়ের মুখ থেকে এমন কটু কথা শুনে মরে যাওয়ার ইচ্ছে হলো মেঘার, তবুও শক্ত রাখলো নিজেকে। অসহায় সুরে বলল, আমি নিজ ইচ্ছায় গিয়েছিলাম মা, কিন্তু বিশ্বাস করো আমার সাথে ওই লোকটা জোর জবরদস্তি করেছে। সায়রা বেগম এবার উঠে দাঁড়ালেন। রাগে ফুঁসতে ফুঁসতে আলমগীর সাহেবের সোফার সামনে এসে দাঁড়িয়ে বলেন, এই শোনো, ওকে গলা টিপে মেরে ফেলি, তুমি ফ্যানের সাথে ঝুলিয়ে দাও, সবাইকে বলবে আত্মহত্যা করেছে, নিজের মান সম্মান তো ডুবিয়ে এসেছে, আমরা নিজেদেরকে অন্তত বাঁচাই। মনে মনে আটকে উঠল মেঘা। এই ভয়টাই সে পাচ্ছিল, এই ভয়টাই মামলা করতে বাধা দিয়েছে তাকে অবিরাম। নিজের বাবা মাকে খুব ভালো করে চেনেন মেঘা। নিজেদের সম্মান বাঁচানোর জন্য যে কোনো পর্যায়ে যেতে পারে তারা, এমনকি মেয়ের জীবনে বিনিময়ে হলো সেই সম্মান তাদের রক্ষা করা চাই। মেঘা মোটামুটিভাবে নিশ্চিত ছিল মায়ের প্রস্তাবে বাবা সায় দেবেন এবং নিজের জীবন ভিক্ষা চাইতে শেষমেশ তার পায়ে লুটিয়ে পড়তে হবে মেঘাকে। কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে আলমগীর সাহেব গম্ভীর গলায় বলেন, ঘরে যাও সায়রা। সায়রা বেগম আক্ষেপজড়িত কণ্ঠে বলেন, তুমি এই মেয়েকে কিছুই বলবে না? আলমগীর সাহেব চিরচেনা ধমকের সুরে বলেন, তোমাকে ঘরে যেতে বলেছি, বাসায় আর কোনো চেঁচামেচি শুনতে চাই না। এই বাড়িতে তার কথার উপর কিছু বলার সাহস কারণে অগত্যা সায়রা বেগমকে ঘরের ভেতর চলে যেতে হলো। মেঘা একটু একটু করে উঠে বসল। সারা শরীরে তার অজস্র যন্ত্রণা, তবে সেই যন্ত্রণা তাকে মোটো ব্যথা দিচ্ছে না। মনের ব্যথার কাছে এগুলো সবই তুচ্ছ। মেঘা জড়সড় ভঙ্গিতে উঠে দাঁড়ালো। বাবার চোখের দিকে তাকানোর সাহস তার নেই। অসম্ভব হতাশ করেছেন তাকে মেঘা, কষ্ট দিয়েছে। এখন শুধু অপেক্ষা তিনি কি শাস্তি দেন সেটা দেখার। মেঘা কাচমুচে ভঙ্গিতে ঘর ভেতরে যার উদ্দেশ্যে পা বাড়ালো। কিছু দূর আগাতেই থমকে গেল বাবা ডাকে। মেঘা। মেঘা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। আলমগীর সাহেব ছোট ছোট পা ফেলে তার সামনে এসে দাঁড়ালেন। মেঘার চোখ দুটো এখনো আটকে আছে মেঘার দিকে। সারা পৃথিবীর বিপক্ষে লড়াই করার সাহস থাকলেও বাবার চোখের দিকে তাকানোর সাহস তার নেই। আলমগীর সাহেব মেঘাকে বাকরুদ্ধ করে দিয়ে তার মাথায় হাত রেখে বলেন, কেউ তোর পাশে না থাকলেও আমি আছি, চিন্তা করিস না মা। মেঘা কাতর ভঙ্গিতে কেঁদে ফেলে জড়িয়ে ধরল বাবাকে। আলমগীর সাহেবও পরম মমতায় মেয়েকে আগলে রাখলেন বুকে। এই মুহূর্তে মেঘার সাহসের মাত্রায় বহুগুণ বেড়ে গেল। যেন গোটা পৃথিবীর বিরুদ্ধে লড়াই করা সত্যি কঠিন কোনো কাজ নয়। বেলা 11টার দিকে তাকে ফারহানের কল এলো। হাসি মুখে সে জানালো, কংগ্রাচুলেশনস মেঘা, শুভকে একটু আগে তার ক্যাম্পাস থেকে গ্রেফতার করা হয়েছে। মেঘা ভেবেছিল গতকালের ঘটনার পর আর কোনোদিনও হাসতে পারবে না সে, কিন্তু শুভর গ্রেপ্তারের সংবাদ তার ঠোঁটে ফুটিয়ে তুলল প্রশস্ত একটা হাসি। এই গ্রেপ্তার নতুন মেঘার প্রথম সাফল্য। প্রায় রাতে ঘুম হয় না মেঘার। ঘুমের আয়োজন করে বালিশে মাথা রাখে ঠিকই, কিন্তু চোখ দুটো বুঝলেই মানসপটে ভেসে ওঠে সেই বিভীষিকাময় বিস্মৃতি। শুভ নামের ওই অমানুষটার সাথে পরিচয় হওয়ার পর সে যে কতটা বদলে গিয়েছিল তা তখন বোঝাতে ব্যর্থ হলো। এখন বেশ বুঝতে পারে। পরিবারের কাছ থেকে নিজেকে আলাদা করে ফেলা, বন্ধুদের সঙ্গে দুর্ব্যবহার, অপমানিত হওয়ার পরও বেহায়ার মতো শুভর কাছে আবারও ফিরে যাওয়া, তাকে মুগ্ধ করার চেষ্টায় রাত দিন বিভোর থাকা। মেঘা তো এমন কাণ্ড করার মানুষ নয়। তবে কি হয়েছিল তার? কোন ঘোরে ডুবে অমন একটা মানুষকে ভালোবেসেছিল কে জানে। ভালোবাসা অবশ্য বলা উচিত না, এতে ভালোবাসার শব্দটারই অপমান।
নাইলা প্রতিনিয়ত তাকে সাবধান করেছিল, বুঝিয়েছিল শুভর প্রতি তার যে অনুভূতিটা কাজ করে তা কেবলই মোহ। জীবনে এই প্রথম কোনো পুরুষের আগমন ঘটায় তার প্রতি অনিয়ন্ত্রিত অনুভূতিরা উপচে পড়ছে। মেঘা নাইলার সেসব কথাই বিন্দুমাত্র কর্ণপাত করেনি। কেন যে করেনি সেই প্রশ্নে অনবরত জর্জরিত করেছে নিজেকেই। কাল মেঘার মামলা কোর্টে উঠবে। ফারহান প্রথমে ব্যস্ততার অজুহাতে এই কেসটা এড়িয়ে যেতে চাইল। শেষমেশ মেঘার মানসিক অবস্থা দেখে আর এড়াতে পারেনি। তাছাড়া এই কেসে বেশ কিছু জটিলতা আছে, এমন অনেক প্রমাণই আছে যা থেকে সহজে প্রমাণ করা যায় মেঘার সঙ্গে যা ঘটেছে তা ধর্ষণ নয়। কিছু কিছু কেস পর্যবেক্ষণ করে ফারহানের মনে হয় এখানে তাকেই দরকার। মেঘার কেসটা ঠিক তেমনই। গত সপ্তাহে বেশ কয়েকবার বাবার সঙ্গে ফারহানের চেম্বারে গিয়েছে মেঘা। ফারহান তাকে কোর্টের জটিল পরিস্থিতির জন্য প্রস্তুত করেছে। শুভর পক্ষের আইনজীবী নানাভাবে তাকে অপদস্থ করার চেষ্টা করবে, মানসিকভাবে দুর্বল করে দেওয়ার চেষ্টা করবে। তার প্রশ্নগুলোর মুখোমুখি হওয়ার জন্য মেঘাকে সাহস জুগিয়েছে ফারহান। প্রকৃতপক্ষে এখন আর কোনো কিছুতে মেঘার ভয় নেই। অপমানিত হওয়ার, অপদস্থ হওয়ার, কটু বাক্যের শিকার হওয়ার কোনো কিছুই নয়। তার জীবনের লক্ষ্য এখন শুধু একটাই, শুভ নামক জানোয়ারের শাস্তি। আদালতে যে শাস্তি দেওয়া হোক না কেন সেটা তার জন্য যথেষ্ট নয়। মেঘা যে যন্ত্রণা সহ্য করে বেঁচে ফিরেছে সে যন্ত্রণার রেশ রোজ তাকে তাড়া করে বেড়ায়। শুভর শাস্তি সেই যন্ত্রণার তুলনায় কিছুই নয়। যদি প্রতি মুহূর্তে শুভকে মৃত্যুর মতো ভয়ানক অনুভূতি দেওয়া যেত তবে তার উপযুক্ত শাস্তি নিশ্চিত হতো, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। আদালত যা শাস্তি দেবে মেঘা তাই মেনে নেবে, কিন্তু মনে প্রাণে তার সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা, শান্তি যেন সে পায়। আইনের ফাঁকফোকর খুঁজে শুভ পার পেয়ে গেলে কেবল মেঘা নয়, তার মতো অসংখ্য মেঘার জীবনে আশার আলো নিভে যাবে। সাইরা বেগম নিঃশব্দে দরজার কাছে এসে দাঁড়ালেন। মেঘা আটকে উঠে নড়চড়ে বসল। সেদিনের পর মা তার দিকে ফিরেও তাকায়নি। কথা বলা তো দূরের কথা, মেঘাও নিজেকে গুটিয়ে নিয়েছে, সারাদিন নিজ ঘরে কাটিয়ে দেয়। সাইরা বেগম ঘরে প্রবেশ করতে করতে গম্ভীর গলেই বলেন, কাল কোর্ট কখন? মেঘা চমকে উঠে তাকালো মায়ের দিকে। শুরু থেকে তার মামলা করা নিয়ে সাইরা বেগমের আপত্তি শেষ ছিল না। বেশ কয়েকবার মামলা তুলে ফেলার জন্য আলমগীর সাহেবকে চাপ প্রয়োগ করেছেন। লোক জানাজানির ভয়ে করুণ সুরে বিলাপ করেছেন, অথচ আজ সেই মামলারই খবর জানতে চাইছেন তিনি। মেঘা কাঁপা কাঁপা গলেই বলল, 12টায়। বাসা থেকে কোর্ট কত দূরে জানিস? সকাল সকাল রওনা না দিলে পৌঁছাতে দেরি হবে। এখনও বসে আছিস কেন? মেঘা তৎক্ষণাৎ পায়ের কাছে ভাঁজ করে রাখা কাঁথাটা হাতে নিয়ে তার ভাঁজ খুলতে খুলতে বলল, এই তো ঘুমাচ্ছি। সাইরা বেগম যথাসম্ভব নিষ্প্রাণ ভঙ্গিতে বলল, সকালে আগে ঘুম ভাঙলে আমাকে ডেকে দিবি। নাস্তা বানাতে হবে, রেডি হতে হবে, কত কাজ আমার। মেঘা হতবাক হয়ে বলল, তুমি কোর্টে যাবে মা? সাইরা বেগম আবারও কণ্ঠে সেই রাগে রাগি ভাবটা ধরে রাখার চেষ্টা করে বলেন, আমি না গেলে তোর মতো আলহাদিকে সামলাবে কে? অবিশ্বাসে মেঘার হাত পা থরথর করে কাঁপছে, চোখ দুটো ভিজে উঠেছে নিমিষেই। সাইরা বেগম ঘর থেকে প্রস্থানের জন্য সবে পা বাড়িয়েছিল, কিন্তু বের হতে আর পারলেন কই। মেঘা বিছানা ছেড়ে উঠে এসে শক্ত করে জড়িয়ে ধরল মাকে। কাঠিন্যের খোলসে নিজেকে বন্দি করে রাখার সম্ভব হলো না সাইরা বেগমের পক্ষে। মেয়েকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না জুড়ে দিলেন তিনি। কষ্টের প্রকাশ করেন না বলে কষ্টগুলো দলা পাকিয়ে মনে স্থায়ী আসন গেড়েছে। স্থায়ী আসন আর চূর্ণ বিচ্ছিন্ন হয়েছে। জমে রাখা কষ্টগুলো সব প্রকাশ পাচ্ছে নোনা জলের রূপে। দুহাতে শক্ত করে ওড়নাটা খামচে ধরে আদালতের বেঞ্চে বসে আছে মেঘা। জায়গাটা আগে কখনো কাছ থেকে দেখার দুর্ভাগ্য হয়নি, আজই প্রথম দেখছে সে। বাতাসে ভেসে বেড়াচ্ছে পুরনো কাটার কাগজপত্রের গন্ধ। এছাড়াও এখানকার বাতাসে কি যেন একটা আছে, আইনের রক্তচক্ষুর ভয় উপস্থিত সকলকেই মাথা নত করে রাখতে বাধ্য করে। গ্যালারির বাম দিকের বেঞ্চে বসে আছে মেঘা, তার বাবা মা এবং বড় বোন। আজ থেকে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে বলে আসতে পারেনি মাহিরা, তিনা, নাইলা। যদিও তারা কোনোভাবে ছুটির ব্যবস্থা করে প্রথম শুনানিতে উপস্থিত থাকতে চেয়েছিল, মেঘাই নিষেধ করেছে। পড়াশোনা করা বা পরীক্ষা দেওয়ার মানসিকতা তার তো নেই।
পরীক্ষার পরেই বন্ধুরা বিবিএ পাশ করে ফেলো, তার পাশ করা হবে না। যদিও নিজেকে গুটিয়ে আবার পড়াশোনায় ফিরতে বদ্ধপরিকর সেজন্য কিছুটা সময় প্রয়োজন মেঘার। তার কারণে বন্ধুদের পড়াশোনা অন্তত নষ্ট না হোক। মেঘা তার পরিচয় প্রকাশ করতে চায় না বলে গ্যালারিতে সাংবাদিক কিংবা সাধারণ জনতাকে প্রবেশ অধিকার দেওয়া হয়নি। মেঘা এবং শুভর পরিবারের লোকজন বাদে উপস্থিত রয়েছেন সশস্ত্র পুলিশ কর্মকর্তা। মেঘার সামনেই বাদীপক্ষের আইনজীবী বেঞ্চে ফারহান এবং তার দুজন সহকারী। কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করতে করতেই একবার আর চোখে দৃষ্টি নিক্ষেপ করল বিবাদী পক্ষের আইনজীবীর দিকে। রোজি ইয়াসমিন হাসি মুখে তার সহকারীকে কি যেন বুঝিয়ে দিচ্ছেন। রাগে আক্ষেপে ভুরু কুঁচকে চোখ ফিরিয়ে নিল ফারহান। তার রাগ এবং আক্ষেপের একটাই কারণ, রোজি তীক্ষ্ণ বুদ্ধিমত্তা সম্পন্ন একজন আইনজীবী। তার ক্যারিয়ারের ব্যাপ্তি খুব দীর্ঘ না হলেও স্বল্প সময়ে বেশিরভাগ কেসেই জয় নিশ্চিত করেছে। প্রতিপক্ষ হিসেবে তাকে দেখার পর থেকে ভেতর ভেতর অস্বস্তি বোধ করছে ফারহান। রোজির নিশ্চিন্ত ভঙ্গিতে পরিষ্কার এমন কোনো প্রমাণ বা সাক্ষী সঙ্গে করে নিয়ে এসেছেন যা তাদের জন্য মোটো সুখকর হতে যাচ্ছে না। ওপাশে গ্যালারিতে থাকা মানুষগুলোর মাঝে শোরগোল বেড়ে গেল। চোখ তুলে সেদিকে তাকাতেই কয়েক মুহূর্তের জন্য হৃদস্পন্দন থেমে গেল মেঘার। হাতে হাত কড়া পরিয়ে শুভকে আদালতে নিয়ে এসেছে পুলিশ। সর্বাঙ্গ শিউরে উঠল মেঘার। হাত দুটো আরেকটু শক্ত করে আঁকড়ে ধরল ওনাটা। শুভর মুখভঙ্গি দেখে মনে হচ্ছে সে জানে না ঠিক কী কারণে আজ আদালতে এসে দাঁড়াতে হয়েছে তাকে। যেন পৃথিবীর সব থেকে নিষ্পাপ নির্ভেজাল মানুষটা সে, অথচ ওই নিষ্পাপ মুখভঙ্গির মুখোশের আড়ালে কতটা কুৎসিত এবং পাশবিক রূপ সে লালন করে তার কেউ না জানলেও মেঘা খুব ভালো করেই জানে। চোখ দুটো বুঝে লম্বা শ্বাস নিল মেঘা। চোখের সামনে বারবার ভেসে উঠছে সেই রাতে বিস্মৃতির প্রতিটি মুহূর্ত। তবুও নিজেকে শান্ত রাখছে সে। সাহস করে এতদূর এসে গেছে, এই মুহূর্তে কিছুতেই ভয়কে আপন করে নেওয়া যাবে না। তার ভয়ের অধ্যায় তো শেষ কবেই। ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাশেদ বাশার উপস্থিত হতেই কোর্টরুমে চেয়ে গেল পিনপতন নীরবতা। বিচারক সাহেবের সম্মানে উপস্থিত সকলেই উঠে দাঁড়ালেন। তিনি গম্ভীর ভঙ্গিতে মাথা নেড়ে বসলেন লাল মখমলে ঢাকা আসনটির উপর। তার দেখা দেখি বসে পড়ল অন্য সকলে। বিচারকের সামনে লম্বা একটি ডেস্কের উপর দিয়ে কাঠের ব্যারিকেড টানা। তার সামনেই ছোট্ট একটি ডেস্ক। ফাইলপত্র সামলাতে ব্যস্ত পেশকার উঠে দাঁড়িয়ে উচ্চস্বরে বলেন, মামলা নাম্বার 106, হুমায়রা হাসান মেঘা, বাড্ডা থানা। আবারও লম্বা শ্বাস নিল মেঘা। আর মাত্র কয়েক মুহূর্ত, তারপরই শুরু হতে যাচ্ছে যুদ্ধ। তার জীবনের সব থেকে গুরুতর যুদ্ধ। জীবনের বিনিময় হলো যে যুদ্ধে জয়ী তাকে হতেই হবে। বিচারক রাশেদ বাশার গম্ভীর ভঙ্গিতে মামলার আদেশপত্রে কি যেন লিখতে লিখতে বলেন, ওপেনিং আর্গুমেন্ট অফ প্রেসিকিউশন প্লিজ। ফারহান উঠে দাঁড়ানোর আগে কয়েক মুহূর্তের জন্য ঘাড় ঘুরিয়ে তাকালো মেঘার দিকে। সেই কয়েক মুহূর্তে তার দৃষ্টিতে ছিল বিচিত্র এক আশ্বাস, যেন ফারহান নিঃশব্দে তাকে বলছে, ভয় পাবেন না মেঘা, আমি আছি। দ্রুত উঠে যাওয়াই সে দেখতে পেল না মেঘার ভরসার আর্ততায় মাখা চোখ দুটো। ফারহান লম্বা লম্বা পা ফেলে বিচারকের বেঞ্চের সম্মুখে দাঁড়িয়ে পেশাদার কণ্ঠে বলল, ধন্যবাদ ইওর অনার। আমার বক্তব্যের শুরুতে আমি মহামান্য আদালতকে মনে করিয়ে দিতে চাই, গত 5 বছরে আমাদের দেশে 27,000 ধর্ষণের কেস ফাইল করা হয়েছে। সত্যি বলতে ধর্ষণের ধারণাই আমাদের অনেকের কাছে স্পষ্ট নয়। একজন নারীর সম্মতি ছাড়া তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের কর্তৃত্বের কিছু নেই, সেটাই ধর্ষণ। ইওর অনার, এমন কত ধর্ষণের ঘটনা ঘটে যেখানে ভিকটিম সমাজের ভয়ে, লোকলজ্জার ভয়ে কেস ফাইল করার চিন্তা মাথায় আনতে পারে না। আমার মক্কেল হুমায়রা হাসান মেঘা তবুও সাহস করেছেন। তার প্রতি হওয়া অন্যায়ের বিচার চাইতে এই আদালতের শরণাপন্ন হয়েছেন। মামলার মূল অভিযুক্ত শাহরিয়ার আনাম শুভ গত 17 এপ্রিল সন্ধ্যা 7টায় বাড্ডার একটি নির্জন রেস্তোরাঁয় আমার মক্কেল মেঘাকে ডেকে এনে ধর্ষণ করেন। মেঘার সঙ্গে শুভর একটি প্রেমের সম্পর্ক ছিল সত্যি, কিন্তু সবটাই সোশ্যাল মিডিয়ায়। আর আমরা তো জানি আজকাল একটা কম্পিউটার কিংবা ফোনের স্ক্রিনের আড়ালে লুকিয়ে থাকে সোশ্যাল মিডিয়ায় কারোর সঙ্গে প্রতারণা করা কতটা সোজা। শুরু থেকেই মূলত শুভর উদ্দেশ্য ছিল মেঘাকে নিজের প্রতারণার জালে ফাঁসানো। সে কারণেই তার সঙ্গে নিজ থেকে কথোপকথন শুরু করে সে। মেঘা 23 বছর বয়সের আগে কখনো সোশ্যাল মিডিয়া চালায়নি, তাই তার ধারণাও ছিল না মানুষ কিভাবে এখানে প্রতারিত হয়। শুভকে বিশ্বাস করে
তাই সে তার দেওয়া রেস্তোরাঁর ঠিকানায় দেখা করতে গিয়েছিল। কিন্তু শুভ তাকে দেখা মাত্র সেই রেস্তোরাঁর শাটার নামিয়ে দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়েন। শুভর বিরুদ্ধে করা এফআইআরের কপি, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সিদ্দিকুর রহমানের তদন্ত প্রতিবেদন এবং মামলার গুরুত্বপূর্ণ মেডিকেল এভিডেন্স আদালতে পেশ করা হলো, ইওর অনার। ফারহান তার সহকারীর কাছ থেকে কতগুলো ফাইলপত্র নিয়ে তা হস্তান্তর করলো পেশকারের কাছে। আবারও পূর্বের জায়গায় ফিরে গিয়ে দৃঢ় কণ্ঠে বলল, মেডিকেল টেস্টে স্পষ্ট যে সেই রাতে মেঘা শুভর ধারায় ধর্ষিত হয়েছেন, তাই ধর্ষণের অভিযোগ অস্বীকার করার কোনো সুযোগ ডিফেন্সের নেই। দ্যাটস অল, ইওর অনার। ফারহান আবারও ফিরে এলো তার নির্ধারিত আসনে। ফারহানের কণ্ঠের দৃঢ়তা মেঘার আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বিচারক রাশেদ বাশার বললেন, ডিফেন্স। উঠে দাঁড়ালেন শুভর আইনজীবী রোজি। তাদের ঠোঁটের কোণে স্মিত হাসি লুকোচুরি ফেলছে। বিভ্রান্তি স্পষ্টভাবে ফুটে উঠল মেঘার চোখে মুখে। সে তো ভেবেছিল ফানের বক্তব্যের পর বিবাদী পক্ষের মনোবল কিছুটা হলো নড়বড়ে হয়ে যাবে। রোজি স্মিত হাসিটা বজায় রেখে বলেন, ইউর অনার, আমার লার্নেড ফ্রেন্ডের বক্তব্য আমাকে সত্যিই মুগ্ধ করেছে। তিনি তার বক্তব্যের শুরুতে আমাদের দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি ঘটনার উল্লেখ করেছেন। সত্যি আমাদের দেশে ধর্ষণের মতো ঘৃণিত ঘটনা অহরহ ঘটছে। বিচার চাইতেও অনেক নারী ভয় পিছিয়ে যাচ্ছে। নারীর সুবিচার নিশ্চিত করতে নারী ও শিশু নির্যাতন আইন 2000 প্রণয়ন করা হয়েছে। এই আইনের সুফল যেমন অসংখ্য অসহায় নারী পেয়েছেন, তেমনি এর সুবিধা ভোগ করেছেন বহু নারী। মেঘা তাদেরই মতো একজন। ইউর অনার, আমার লার্নেড ফ্রেন্ড ধর্ষণের চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। একজন নারীর সম্মতি ছাড়া তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করাই ধর্ষণ। কিন্তু ইউর অনার, গত 17 এপ্রিলের ঘটনায় মেঘার পূর্ণ সম্মতি ছিল। সম্মতি না থাকারও কোনো কারণ নেই। বাদীপক্ষের আইনজীবী নিজেই স্বীকার করেছেন শুভ এবং মেঘার মধ্যে যে সম্পর্কটা ছিল সেটা প্রেমের। মায়ের হাতটা শক্ত করে চেপে ধরে চোখ মুখ কুঁচকে ফেল মেঘা। রোজির ব্যাখ্যা শুনে মনে হচ্ছে শুভর সঙ্গে তার সম্পর্কটা ছিল নিতান্তই নোংরা এবং অপবিত্র। অথচ সেই সময়টায় মেঘার মনে হতো শুভ এবং তার মধ্যে যে বিশেষ সম্পর্কের অস্তিত্ব রয়েছে তার থেকে পবিত্র আর কিছুই নেই। সে সম্পর্ক মেঘার কাছে এতটাই পবিত্র ছিল যে তাকে প্রেম নাম দিত অস্বস্তি হতো। অথচ সেই পবিত্র সম্পর্কে দোহাই দিয়ে আদালতে একটা মিথ্যাকে সত্যি প্রমাণ করার চেষ্টা চলছে। রোজি আবারও জোর গলায় বলেন, মেঘা আমার মক্কেল শাহরিয়ার আনাম শুভকে হয়রানি করার জন্য তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন, যা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। তাই আমি মহামান্য আদালতের কাছে সবিনয় নিবেদন করছি আমার মক্কেলের বেল গ্র্যান্ট করা হোক। বিচারক সাহেব ভুরু কুঁচকে বলেন, বেল এক্সপ্লেবল না। মনে মনে স্বস্তির দীর্ঘশ্বাস পেল মেঘা। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারা 9 উপধারা 1 অনুযায়ী ধর্ষণ একটি অজামিনযোগ্য অপরাধ। উপযুক্ত স্বাক্ষর প্রমাণ ছাড়া শুভর জামিন অসম্ভব। রোজি ইয়াসমিন অবশ্য দমে গেলেন না, স্পষ্ট কণ্ঠে বলেন, সেক্ষেত্রে আপনার জাজমেন্টের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে আমি আমার মক্কেল শুভকে কাঠগড়ায় ডাকার অনুমতি প্রার্থনা করছি, ইওর অনার। অনুমতি প্রদান করা হলো। শুভ কাঠগড়ায় এসে দাঁড়াতেই তার দিকে একের পর এক প্রশ্ন ছুড়ে দিলেন রোজি। শুভ তৎক্ষণাৎ একের পর এক প্রশ্নের জবাব দিয়ে যাচ্ছে। রোজি যে বেশ ভালোভাবে শুভর মস্তিষ্কে প্রশ্নের উত্তরগুলো গেঁথে দিয়েছে তা দুজনের ভাবভঙ্গিতেই স্পষ্ট। শুভ, আপনি কি অভিযোগকারিনী মেঘাকে চেনেন? জি চিনি। কিভাবে চেনেন? আমাদের সম্পর্ক ছিল। কেমন সম্পর্ক? প্রেমের সম্পর্ক। কতদিনের সম্পর্ক ছিল আপনাদের? 3-4 মাসের। 3 মাস নাকি 4 মাস? 4 মাস। বাদীপক্ষের আইনজীবী ফারহান সাহেব অভিযোগ করেছেন আপনাদের সম্পর্কটা ছিল সোশ্যাল মিডিয়া ভিত্তিক। তার অভিযোগ কি সত্যি? জি সত্যি। আমাদের ইনস্টাগ্রামে পরিচয়। মেঘাই প্রথমে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে, তারপর আমি। এই সম্পর্কের জড়াতে আপনি কি তাকে জোর করেছিলেন? একদমই না। ইনফ্যাক্ট মেঘা আমাকে জোর করেছে, নানাভাবে হুমকি দিয়েছে। মেঘার সাথে আমার পরিচয়ের কয়েক মাস পরই সে আমাকে বলে নিজের ভালোবাসার কথা। আমি খুব একটা পাত্তা দেইনি, বলেছি পড়াশোনায় মন দিতে। এমনকি ও বেশি বাড়াবাড়ি করার কয়েকবার কথা বলাও বন্ধ করে দিই। তবুও মেঘা এই সম্পর্কটার জন্য নাছোড় বান্দা ছিল। শেষমেশ আমাকে রাজি করেই ফেলে। রোজি উৎফুল্ল ভঙ্গিতে বলেন, পয়েন্ট টু বি নোটেড, ইওর অনার। মেঘা এই সম্পর্কটার জন্য নাছোড় বান্দা ছিল। রোজি আবারও শুভর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে
প্রশ্ন করলেন। আচ্ছা শুভ, ঘটনাটার আগে কখনো আপনাদের দেখা হয়েছিল? জি, একবার দেখা হয়েছিল, কিন্তু তখন আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। সেদিন আমার জন্মদিন ছিল। আমার বন্ধুরা একটা রেস্টুরেন্টে হইচই করছিলাম। হঠাৎ দেখি সেখানে মেঘা। ইওর অনার, আমি শুভ এবং মেঘার মধ্যকার মেসেজগুলো আদালতে পেশ করার অনুমতি চাচ্ছি। শুভ মেঘার মধ্যকার কথোপকথনের স্ক্রিনশটের কপি আদালতে পেশ করা হলো। বিচারক সাহেব গভীর মনোযোগ দিয়ে সেগুলো উল্টে পাল্টে পর্যবেক্ষণ করছে। মেঘা শুভর সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপনের জন্য কতটা মরিয়া হয়ে উঠেছিল তাই এই মেসেজগুলোতে সম্পূর্ণ স্পষ্ট ইওর অনার। এমনকি তার সাথে দেখা করার জন্য মেঘা শুভকে ফলো করে তার জন্মদিনের আয়োজনেও উপস্থিত হয়। শুভ যেদিন তাকে নিজের প্রেমিকা হিসেবে স্বীকৃতি দিয়েছিল সেদিনও মেঘা অসম্ভব খুশি ছিল। এমনকি বাবা মায়ের অনুপস্থিতিতে দেখা করার জন্য শুভকে মেঘাই জোর করে। শুভ বলেছিল তার পরীক্ষা আছে, রাত জেগে পড়াশোনা করতে হবে, তবুও মেঘা তাকে জোর করতে থাকে। এক পর্যায়ে শুভ রাজি হয়। তারই বাসার কাছাকাছি অবস্থিত প্যারামাউন্ট নামক রেস্টুরেন্টে দেখা করার জন্য রাজি হয়। আমার সমস্ত বক্তব্যের প্রমাণ তাদের আদান প্রদান করা ইনস্টাগ্রাম মেসেজেই রয়েছে ইওর অনার। ফারহান ঠিকই বলেছিল। শুভর আইনজীবী মেঘার বিরুদ্ধে সব থেকে শক্তিশালী প্রমাণ হিসেবে তার মেসেজগুলো বেছে নেবে। হলেও ঠিক তাই, মেঘার দুশ্চিন্তায় অস্থির হয়ে ঢোক গিলছে। ঠিক তখনই তাকে হতভম্ব করে রোজি বলেন, ইওর অনার, মেঘা সেদিন কতটা প্রফুল্ল চিত্তে সেই রেস্টুরেন্টে পা রেখেছিল সেটা প্রমাণ করতে আমি প্যারামাউন্ট রেস্টুরেন্টের নিচতলায় অবস্থিত ওষুধের দোকানের কর্মচারী মাহাদিকে কাঠগড়ায় ডাকার অনুমতি প্রার্থনা করছি। ফারহান চমকে উঠে ঘাড় ঘুরিয়ে তাকালো মেঘার দিকে। মেঘার চোখে মুখে ভয় আর অসহায়ত্ব। ফারহান নিচু গলায় জিজ্ঞেস করল, এটা কে? মেঘা করুণ চুরি বলল, রেস্টুরেন্টে ঢোকার আগে সিঁড়ি খুঁজে পাচ্ছিলাম না বলে ওই লোকটাকে জিজ্ঞেস করেছিলাম। হতাশ ভঙ্গিতে সামনে ফিরল ফারহান। ঘটনার দিন যে মেঘা কারোর সঙ্গে দেখা হয়েছিল সে তথ্য তাকে আগে দেওয়া হয়নি কেন? ওই ওষুধের দোকানে কর্মচারী এখন আবার কি সাক্ষী দিতে চলেছে কে জানে। ক্ষুব্ধ ভঙ্গিতে পানির গ্লাসে চুমুক দিল ফারহান। রাগ শব্দটা তার ব্যক্তিত্বের সঙ্গে বেমানা, কিন্তু এই মুহূর্তে রাগে গা জ্বলে যাচ্ছে। মেঘার প্রতি নয়, রাগটা তার নিজের প্রতি। মেঘাকে আরেকটু খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করলেই ওই ওষুধের দোকানদারের কর্মচারীর ঘটনাটা উঠে আসতো। শুভর পক্ষে রোজি ইয়াসমিন লড়বেন জানলে অবশ্যই খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করত ফারহান। ভুল হয়ে গেল। রোজি কাঠগড়ায় মুখোমুখি দাঁড়িয়ে মেঘার দিকে আঙ্গুল তাক করে তীক্ষ্ণ গলায় বলেন, মাহাদি, ওই মেয়েটি কি 17 এপ্রিল রাতে আপনার দোকানে এসেছিল? জি। মহামান্য আদালতকে সেদিনের ঘটনা বলুন। মাহাদি কয়েক পলক মেঘার দিকে ফ্যাল করে তাকিয়ে থেকে বলল, ওই আফা আমাকে দোকানের সামনে আইয়া জিগাইল প্যারামাউন্টে ওঠার সিঁড়ি কোন দিকে। আমি দেখাইয়া দিছি। তার সঙ্গে আর কেউ ছিল না, একাই তো আইছিল। তখন তাকে দেখে কি মনে হয়েছিল? তিনি ভয় পাচ্ছেন? না, আফাই তো হাইসা হাইসা সিঁড়ির দিকে দৌড়া গেছিল। রাগ এতটাই প্রকটভাবে ফারহানকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল যে মাদি ছেলেটাকে তুলে আচ্ছা দিতে ইচ্ছে হলো রীতিমতো। দোকানে প্রতিনিয়ত কত শত ক্রেতা আসে, তাদের মধ্যে কোন কালে মেঘে এসে সিঁড়ির অবস্থান জানতে চেয়েছিল। তার মুখে হাসি ছিল না, গাম্ভীর্য ছিল। এতক্ষণ নিখুঁত তথ্য এই আহারামজাদা এখনো মনে রেখেছে কি করে? রোজি বজ্র কণ্ঠে বলেন, ইওর অনার, মেঘা সিঁড়ি খুঁজে পাচ্ছিলেন না বলে রেস্টুরেন্টের নিচতলায় অবস্থিত ওষুধের দোকানের কর্মচারী মাহাদির কাছ থেকে সিঁড়ির অবস্থান জানতে চান। এরপর হাসতে হাসতে সেদিকে পা বাড়ান। তিনি সেদিন সজ্ঞানে স্বইচ্ছায় সেদিন শুভর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। ধর্ষণের অভিযোগ অস্বীকার করার প্রশ্নই ওঠে না ইওর অনার, কারণ এখানে কোনো ধর্ষণই হয়নি। মেঘার সম্মতিতেই সেই রেস্টুরেন্টে শুভ তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। সুতরাং তার করা ধর্ষণের অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন। তাই আবারও আমার মক্কেল শাহরিয়ার নাম শুভর জামিন চেয়ে আমি মহামান্য আদালতের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিচারক রাশেদ বাশার ফারহানের দিকে তাকিয়ে বলেন, প্রসিকিউশনের কোনো বক্তব্য আছে? ফারহান তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বলল, ইয়েস ইওর অনার। আমি প্রথমেই মাহাদিকে প্রশ্ন করার অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। রোজি নিজের আসনে গিয়ে বসতে ফারহান কাঠগড়ার মুখোমুখি এসে দাঁড়ালেন। সে প্রশ্ন করার অনুমতি প্রার্থনা করার পর থেকে বদলে গেছে মাটির ছেলেটার মুখভঙ্গি। সম্ভবত তাকে ফারহানের প্রশ্নের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত করা হয়নি।
শুধুমাত্র রোজির প্রশ্নগুলোরই উত্তর মুখস্থ করে এসেছিল পরীক্ষার পড়ার মতো। মাহাদিকে জব্দ হতে দেখে মনে মনে স্বস্তি পেল, তা প্রকাশ করল না ফারহান। কৌতূহলী গলায় বলল, আচ্ছা মাহাদি, আপনাদের দোকান প্রতিদিন কখন বন্ধ করা হয়? রাত 12টার পর। সেদিনও নিশ্চয়ই তাই করা হয়েছিল। জি। তাহলে তো আপনি মেঘাকে রেস্টুরেন্টের বাইরে বেরিয়ে আসতেও দেখেছেন, তাই নয় কি? মাহাদি ভরকে গিয়ে বলল, জি মানে। তখনও কি মেঘা হাসতে হাসতে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসেছিল? মাহাদি বিপদে পড়ে চুপসে গেল, অনাবশ্যক জোর দিয়ে বলল, পিছন থেকে মুখ দেখবো কেমনে কইরা। ফানের ঠোঁটে কোণে সূক্ষ্ম হাসি রেখা ফুটে উঠল। হাসিটা বজায় রেখে বলল, বেশ বেশ। আপনি তো বললেন তিনি একাই সে রেস্টুরেন্টে ঢুকেছিলেন, সঙ্গে কেউ ছিল না, তাই তো? জি। যখন বেরিয়ে এসেছিলেন তখনও কি মেঘা একা ছিল? মাহাদি আমতা আমতা করে বলল, জি। মাহাদি হয়তো আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তাকে মাঝপথে থামিয়ে দিয়ে ফারহান বিচারকের দিকে তাকিয়ে বলল, পয়েন্ট টু বি নোটেড ইওর অনার, মেঘা যখন সেই রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসেন তখন তিনি একা ছিলেন। নো ফার্দার কোয়েশ্চেন্স। রাশেদ বাশার মাহাদিকে আসন গ্রহণের অনুমতি দিলেন। ফারহান লম্বা লম্বা পা ফেলে বিচারকের আসনের মুখোমুখি দাঁড়িয়ে তীক্ষ্ণ গলায় বলল, আমার লার্নেড ফ্রেন্ডের কাছে আমার একটাই প্রশ্ন ইওর অনার, যদি মেঘা সম্মতিতে এই শুভ এবং তার মধ্যে শারীরিক সম্পর্ক স্থাপিত হয়, তাহলে মেঘা কেন একা বেরিয়ে এলো? শুভ কেন ভদ্রতার খাতিরে তার প্রেমিকাকে এগিয়ে দিতে এলো না? ফারহান কয়েক মুহূর্তের জন্য দৃষ্টি নিক্ষেপ করল রোজির দিকে। ইতিমধ্যেই তার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ ধরা দিতে শুরু করেছে। প্রতিপক্ষের চোখে দুশ্চিন্তা ফারহানের সব থেকে প্রিয় দৃশ্য, আর সেই প্রতিপক্ষ যদি হয় রোজির মতো তীক্ষ্ণ বুদ্ধিমত্তা সম্পন্ন, তাহলে তো কথাই নেই। ফারহান আবারও বিচারকের দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বলল, কারণ আমি বলছি ইওর অনার, সেই রাতে মেঘা প্রচণ্ড ট্রমাটাইজ ছিল। শুভ তার পৈশাচিক কর্মকাণ্ড শেষে সেই রেস্তোরাঁ শাটার খুলে দিয়েছিল, হয়তো লোক দেখানোর জন্য এগিয়েও দিত, কিন্তু মেঘা এতটাই ভয় পেয়েছিল যে দরজা খোলা পেয়েই সেখান থেকে ছুটে বেরিয়ে আসে। রোজি উঠে দাঁড়িয়ে ক্ষুব্ধ কণ্ঠে বললেন, অবজেকশন ইওর অনার। রাশেদ বাশার গম্ভীর গলায় বলেন, সাইলেন্ট। আমার লার্নেড ফ্রেন্ড তার মক্কেলের মতোই ভিত্তিহীন অভিযোগ করে যাচ্ছেন। তার বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ আছে কি? রাশেদ বাশার বলেন, ফারহান সাহেব, রেস্টুরেন্ট থেকে মেঘার প্রস্থানে যে অস্বাভাবিকতা ছিল সেটা প্রমাণসহ আদালতে উপস্থাপন করো। এবার প্রশস্ত একটা হাসি ফুটে উঠল ফারহানের ঠোঁটে। আজকের শুনানি শুরু হওয়ার পর থেকে ঠিক এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল সে। ইওর অনার, প্যারামাউন্ট রেস্তোরাঁয় যে বিল্ডিংয়ে অবস্থিত সেখানে কোনো সিসিটিভি নেই, কিন্তু সেখানে পৌঁছতে হলে একটা গলি পার করতে হয়। আমার লার্নেড ফ্রেন্ড হয়তো জানে না সেই গলির শেষ মাথায় একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে। আমি সেই সিসিটিভি ফুটেজ আদালতে উপস্থাপন করার অনুমতি চাচ্ছি। ফারহান আর চোখে মেঘার দিকে তাকালো। চোখ দুটো বড় বড় করে বাবা মার সঙ্গে মুখ চাওয়াচাই করছে সে। এই সিসিটিভি ফুটেজের ব্যাপারে মেঘাকে জানানো হয়নি, সত্যিকার অর্থে জানানোর সুযোগ ফারহান পায়নি। গতকালই হুট করে ঘটনাস্থলে যায় সে। সিসিটিভিটা একটা বিল্ডিংয়ের অধীনে, সেই বিল্ডিংয়ের মালিককে অনুরোধ করেই ফুটেজটা সংগ্রহ করে এনেছে সে। মেঘার দিকে তাকিয়ে থেকে সহকারীর কাছ থেকে সিসিটিভি ফুটেজের ফটোকপি নিয়ে এলো ফারহান। মেয়েটার চোখ দুটো থেকে বিস্ময় দূর হওয়ার নামগন্ধ নেই। মক্কেলের চোখে মুখে স্বস্তিদায়ক বিস্ময়। ফারহানের আরেকটা প্রিয় দৃশ্য, আদালতের স্ক্রিনে সেদিন রাতে সিসিটিভি ফুটেজ প্লে করা হলো। সাদা সালোয়ার কামিজ পরিহিতা মেঘাকে স্পষ্ট দেখা যাচ্ছে। রীতিমতো ছুটতে ছুটতে সেই অন্ধকারাচ্ছন্ন নির্জন গলিটা পার করছে সে। মাঝপথে হঠাৎ ফুটেজটা পজ করলো ফারহান। এই পয়েন্ট মেঘার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে, তার চুলগুলো এলোমেলো, চোখে মুখে আতঙ্কে আর ভয়। ইওর অনার, যদিও কোনো প্রমাণ নেই, তবুও মাহাদির সাক্ষ্য অনুযায়ী ধরে নিচ্ছি মেঘা সেদিন হাসি মুখে সেই রেস্তোরাঁয় প্রবেশ করেছিলেন, কিন্তু সিসিটিভি ফুটেজে স্পষ্ট মেঘা কতটা ভীত অবস্থায় সেই রেস্তোরাঁ ত্যাগ করেছেন। ফারহান শুভকে প্রশ্ন করতে কাট করে ডাকলো। শুভ অসাধ্যে মেঘি মুখোশটা মুখে এটেই আবারও দাঁড়ালো কাট করে। ফারহান হালকা মেজাজে প্রশ্ন করলো, শুভ, মেঘা আপনাকে নিজ থেকে ফলো করলেও কথোপকথন তো আপনি শুরু করেছিলেন, তাই না? শুভ্র ভদ্রতার মুখোশটা পরে সরল গলায় বলল, হ্যাঁ। না মানে, আমাকে সচরাচর অপরিচিত মেয়ে ফলো করে না, তাই মেসেজ করে শিওর হয়ে নিতে চেয়েছিলাম আমি তাকে চিনি কিনা। ফারহান কৌতূহলী হওয়ার ভান করে বলল, আচ্ছা শুভ, আপনি যে বললেন মেঘা আপনার সাথে সম্পর্কে জড়ানোর জন্য হুমকি দিয়েছে, জোরাজুরি করেছে, সেই হুমকিগুলো কেমন? আমাকে ছাড়া বাঁচবে না, আমি কথা বলা বন্ধ করে দিলে তার দম বন্ধ হবে, এই টাইপের। শুভ এমন মিনমিনিয়ে সুরে বলল,
কথাগুলো যেন আদালতে দাঁড়িয়ে এসব অশোভন কথা মুখে আনতে তার সম্মানে বাজছে। প্রথম দিকে তার এসব জোরাজুরি আপনার একেবারেই ভালো লাগতো না। না, ইনফ্যাক্ট শুভকে মাঝপথে থামিয়ে দিয়ে ফারহান জোর গলায় বলল, আপনার বক্তব্য অনুযায়ী যখন মেঘা বেশি বাড়াবাড়ি করত তখন আপনি তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিতেন, তাই তো? হ্যাঁ, মানে আবারও তাকে কথা শেষ করতে দেওয়ার সুযোগ না দিয়ে ব্লক করে দিলেন না কেন? আচমকা এমন প্রশ্ন রীতিমতো থতমত খেয়ে গেল শুভ। চমকে উঠে তাকালো রোজির দিকে। ফারহান আবারও বলল, একটা মেয়ে অনবরত আপনাকে মেসেজ দিয়ে বিরক্ত করে যাচ্ছে এবং আপনি বিরক্ত হচ্ছেন। এমন তো না আপনাদের তখন কোনো সম্পর্ক ছিল। এমনকি আপনি নিজে মেসেজে লিখেছেন মেঘা আপনার কাছে কেবলই অজানা অচেনা একটা মেয়ে। ব্লক করার অপশন যখন আপনার কাছে আছে তখন কেন চুপচাপ তা পাগলামি সহ্য করে গেলেন? শুভ উত্তর খুঁজে পাচ্ছে না, আমতা আমতা করে বলল, কারণ ফান কাট করার সামনে থেকে সরে আসতে আসতে বলল, কারণ আমি বলছি ইওর অনার, মেঘার ইনস্টাগ্রামে ফলোয়িং লিস্টে প্রায় ১,৫০০ মানুষ আছে। বেশিরভাগই তার মতো বিশ্ববিদ্যালয়গামী ছেলে মেয়ে, আর বেশিরভাগকে তিনি নিজে ফলো রিকোয়েস্ট পাঠিয়েছিলেন। কারণ তাদের লাইফস্টাইল দেখতে মেঘার ভালো লাগে। কাউকে নিজ থেকে ফলো রিকোয়েস্ট পাঠানোর মানে তার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করতে চাওয়া নয়। ইওর অনার, মেঘার ৩ জন ঘনিষ্ঠ বান্ধবী আছে, তার সঙ্গেই একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। শুভর জন্মদিনের দিন তাদের সঙ্গে মেঘার ওই একই রেস্টুরেন্টে খেতে যাওয়ার পরিকল্পনা ছিল এবং সেটা বেশ অনেক দিনের পরিকল্পনা। শুভর সঙ্গে সেই রেস্টুরেন্টে দেখা হয়ে যাওয়াটা নিতান্তই কাকতালীয় ঘটনা। শুভর জন্মদিনে রেস্টুরেন্টে যাওয়ার আগে টিনা এবং নাইলার সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে এক দফা ঝগড়া হয়েছিল মেঘার। সেই কথোপকথনে স্ক্রিনশট এবং মেঘার ইনস্টাগ্রামে ডাটা পেশকারের কাছে হস্তান্তর করল। পেশাদার ভঙ্গিতে আবারও বলল, মেঘার ইনস্টাগ্রামটা ডাটা থেকে আমরা জানতে পারি সে কখনো নিজ থেকে কোনো ছেলেকে মেসেজ দেয়নি। অনেক ছেলেরা তাকে মেসেজ দিল, সে রিপ্লাই দেয়নি। একমাত্র শুভর মেসেজেরই রিপ্লাই দিয়েছে। কারণ মেঘার দিক থেকে সম্পর্ক ওটা সত্যিই প্রেমের ছিল, কিন্তু শুভর দিক থেকে ছিল লালসার। সে কুমতলব নিয়ে মেঘাকে মেসেজ পাঠিয়েছিল। তার সঙ্গে কয়েক দফা কথোপকথনের পর যখন শুভ বুঝতে পারে মেঘার রক্ষণশীল পরিবারের মেয়ে, তাকে সহজে বাগে আনা সম্ভব নয়, তখন তিনি শুরু করেন অবহেলা এবং অপমান। কিন্তু ততদিনে মেঘা তার প্রতি দুর্বল হয়ে পড়েন এবং প্রেমের সম্পর্কে স্বীকৃতি পাওয়ার জন্য আকুতি মিনতি করেন। শুভ বুঝতে পারে মেঘা তার প্রেমে এতটাই অন্ধ হয়ে গেছে যে তাকে পেতে যে কোনো পর্যায়ে যেতে পারে। শুভ মেঘা সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে প্রথমে তার সঙ্গে প্রেমের অভিনয় করেন এবং সুযোগ বুঝে নির্জন রেস্তোরাঁয় ডেকে এনে ধর্ষণ করেন। রোজি আবারও উঠে দাঁড়িয়ে উঁচু গলায় বলেন, অবজেকশন ইওর অনার। ডিফেন্স ইতিমধ্যেই প্রমাণ করতে সক্ষম হয়েছে যে দেখা করার তাগিদ মেঘারই বেশি ছিল। ফারহান রোজির দিকে বাঁকা হাসি নিক্ষেপ করে বিচারকের দিকে তাকিয়ে আবার বলল, ইওর অনার, প্রসিকিউশন সেটা অস্বীকার করছে না, কিন্তু মেঘা এবং শুভর কথোপকথন থেকেই জানা যায় রেস্তোরাঁ শুভ পছন্দ করেছিল, মেঘা নয়। রাশেদ বাসায় নথিপত্র পর্যবেক্ষণ করে সন্তুষ্ট হয়ে রোজির দিকে তাকিয়ে বলেন, আপনার কোনো বক্তব্য আছে মিস রোজি? রোজি ব্যর্থ গলায় বলেন, নো ইওর অনার। ফারহান লম্বা শ্বাস নিয়ে নিজেকে প্রস্তুত করে বলল, ইওর অনার, এবার আমি আমার মক্কেল হুমায়রা হাসান মেঘাকে কাঠগড়ায় ডাকার অনুমতি প্রার্থনা করছি। মেঘা কাঠগড়ায় এসে দাঁড়িয়েছে। কাঠগড়ায় কাঠের ব্যারিকেড নক করছে। জীবনে এমন গুরুতর পরিস্থিতির সম্মুখীনে আগে কখনো হতে হয়নি তাকে। স্বাভাবিকভাবেই যথেষ্ট নার্ভাস সে। ফারহান তার দিকে তাকিয়ে একবার চোখের পলক ফেল, ভরসা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু মেঘা ঠিক কতটা ভরসা পেল তা বোঝা যাচ্ছে না। রাশেদ বাসার মেঘাকে উদ্দেশ্য করে বললেন, আর ইউ কমফোর্টেবল মিস মেঘা? মেঘা হ্যাঁ সূচক মাথা নেড়ে বলল, কিসে অননার। মুগ্ধতার হাসি ফুটে উঠল ফারহানের ঠোঁটের কোণে। জীবনে প্রথমবারের মতো কাঠগড়ায় দাঁড়িয়ে মেয়েটা ভয় তটস্থ, তবু তার কণ্ঠে কি অদ্ভুত সাহসের প্রতিফলন। ফারহান পূর্বের নাই স্পষ্ট গলায় বলল, মেঘা, আপনি কি সেদিন স্বেচ্ছায় শুভর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন? মেঘার চোখ গিলে কম্পিত স্বরে বলল, জি। শুভর পক্ষ থেকে কোনো জোরপূর্বক অনুরোধ বা হুমকি ছিল? না। আপনি সেই রেস্তোরাঁয় পা রাখার পর কি ঘটে মহামান্য আদালতকে বলুন। মেঘার দীর্ঘশ্বাস ফেল, তার হাত পা শক্ত হয়ে উঠতে শুরু করলো। সে ঘটনা প্রায় তার মানসপটে ভেসে ওঠে। ঘুমের ঘরও তাড়া করে পায়। সে ঘটনার ব্যাখ্যা দিতে যেয়ে খেয়াল করলো তার গলা থেকে আওয়াজ বের হচ্ছে না, যেন কেউ খুব শক্ত করে চেপে ধরেছে গলাটা। ফান আবারও আশ্বাস দেওয়ার ভঙ্গিতে বলল, বলুন মেঘা। মেঘা কাঁপা কাঁপা গলায় বলল, আমি খুব খুশি হই তোকে দেখে। সে স্বাভাবিকভাবেই উঠে আমার সামনে এসে দাঁড়ায়। তারপর সে আমাকে খুব খুব বাজে অঙ্গি করে শাটারের কাছে চলে যায়, শাটার নামিয়ে দেয়। শাটার নামিয়ে দেওয়ার পর আপনি চিৎকার চেঁচামেচি করেননি? করেছি। আর কি করেছেন? ওই লোকটার সাথে। ফারহান ভুরু কুঁচকে বলল, ওই লোক কোন লোক?
আপনি আদালতে দাঁড়িয়ে আছেন মেঘা, নাম উল্লেখ করে ঘটনার ব্যাখ্যা দিন। মেঘা আঁতকে উঠে বলল, শুভর সাথে আমার এক দফা ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে সে আমাকে 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 দেয়ালের সাথে চেপে ধরে আমি আর পেরে উঠি না। এরপর পায়ে পড়ি। সে হাসতে থাকে, বলে যে কি বলে? মেঘার চোখ দুটিতে চলাচল করছে নোনা জল। ফারহানের এই প্রশ্নে সেই জল গড়িয়ে পড়ল টপ টপ করে। তবুও মেঘা ভেঙে পড়ল না, বিড়বিড় করে বলল, এত ভীতু হলে প্রেম করা যায় না। আপনি কি বলেন? আমি শাটার খুলে দেওয়ার অনুরোধ করি, আমাকে ছেড়ে দিতে বলি। আমি বলেছি আর কখনো তার সাথে যোগাযোগ রাখবো না, কিন্তু শুভ আমার কোনো কথা শোনেনি। যখন শুভ আপনার উপর ঝাঁপিয়ে পড়লো তখন আপনি কি বলেছিলেন? মনে করো বলুন মেঘা, এক অক্ষরও বাদ দেবেন না। মেঘা মনে করার চেষ্টা করলো সেদিন ঠিক কোন শব্দগুলো তার ঠোঁটে উচ্চারিত হয়েছিল। কানে বেজে উঠল নিজেই কাতর কণ্ঠস্বর, প্লিজ না, ছাড়ুন আমাকে, না। ফারহান ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল, না ইওর অনার, না। আমার মক্কেল না বলেছিল। কোনো বিষয়ে কারোর অসম্মতি প্রকাশের জন্য ওই একটা শব্দই যথেষ্ট। না, আমার মক্কেল মেঘা কোনো শারীরিক সম্পর্কে সম্মতি দেয়নি, তাই তার সাথে যা ঘটেছে তা ধর্ষণ। মেঘার মেডিকেল রিপোর্টের উপর ভিত্তি করে আমি মহামান্য আদালতের কাছে অনুরোধ করছি, অভিযুক্ত শাহরিয়ার আনাম শুভকে দোষী ঘোষণা করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হোক। মেঘা ও ফারহান নিজ আসন গ্রহণ করতে বিচারক রাশেদ বাসার নথিপত্র পর্যবেক্ষণে কিছুটা সময় ব্যয় করলেন। অতঃপর চিরচেনা গম্ভীর গলায় বললেন, প্রসিকিউশনের সাক্ষ্য প্রমাণ ও যুক্তিতর্কের ভিত্তিতে অভিযুক্ত শাহরিয়ার আন্নাম শুভর জামিন আবেদন খারিজ করে আজকের মতো আদালত মুলতবি ঘোষণা করা হলো। আগামী 27 মে পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হলো। লেকের পার ঘেঁষে আনমনে হাঁটছে নাইলা। তার হাঁটার ভঙ্গি দেখে মনে হচ্ছে এই বুঝি হোঁচট খেয়ে লুটিয়ে পড়ল মাটিতে। শিশির দূর থেকে উদ্বিগ্ন চোখে ব্যাপারটা লক্ষ্য করল। মেঘার সঙ্গে ওই হৃদয় বিদারক ঘটনাটা ঘটে যাওয়ার পর কয়েকদিন লাইলা তার সঙ্গে ছিল, যতটুকু পেরেছে সময় দিয়েছে, পাশে থেকেছে। এরপর এলো সেমিস্টার ফাইনাল পরীক্ষার। এই সময়টাতে কেবল নাইলাকে পড়ার টেবিলে পাওয়া যায়। দিনরাত বই খাতা নিয়েই তার ব্যস্ততা। ওদিকে সারা দেশ জুড়ে চলছে শিশিরের কনসার্ট। প্রতি 2 বছরে একবার দেশব্যাপী ট্যুরে বের হয় সে। এক এক জেলায় ভক্তদের এক এক ধরনের উন্মাদনে সিক্ত করে নিজেকে। এঙ্গেজমেন্টের পর তাদের সেভাবে দেখা হয়নি বললেই চলে। আজ তাই সময় করে দেখা করতে এসেছে এই পার্কে। যতবারই তারা একান্তে দেখা করেছে ততবারই সে দেখা হয়েছে কোনো বদ্ধ রেস্টুরেন্টে, জনসমাগম বহুল কোনো জায়গায়। শিশির পা রাখা মাত্রই আশেপাশের মানুষগুলো তাকে চিনে ফেলবে, তাকে ঘিরে ভিড় করবে অটোগ্রাফ কিংবা সেলফির আশায়। তাদের আশাগুলো পূরণ করতে গিয়ে নাইলাকে আর সময় দেওয়া হবে না, এসব ভেবেই প্রতিবারই নাইলাকে রেস্টুরেন্টে নিয়ে যায়। বারবার একই জায়গায় দেখা করতে করতে হাঁপিয়ে উঠেছে নাইলা, তাই আজ তার আবদারে পার্কে আসা। তবুও শেষ রক্ষা হলো না। কয়েকজন তরুণের একটা দল শিশিরকে চিনে ফেলল, রীতিমতো ছুটে এসে তার দিকে এক এক করে তার সঙ্গে সেলফি তুলেছে, তার ভক্ত হয়ে ওঠার গল্প বলেছে। শিশিরকে তাদের সঙ্গে একা ছেড়ে দিয়ে নাইলা কিছুটা দূরে হাঁটাহাঁটি করছে। সাধারণত ভক্তদের সঙ্গে আলাপচারিতার পর্ব সারতেই শিশিরে বেশ লাগে, তবে আজ যেন এদের হাত থেকে পালাতে পারলেই বাজে। এই সময়টা তার এবং নাইলার, তাদের নিজস্ব সময়ের ভাগ অন্য কাউকে কেন দেবে? শিশিরের ভয়টা সত্যি হলো। কোনো কিছুর সঙ্গে হোঁচট খেয়ে নাইলা টাল সামলাতে ব্যর্থ হয়ে প্রায় পড়ে যাচ্ছিল লেকের পানিতে। শিশির ভক্তদের কথার মাঝেই আচমকা ছুটি গিয়ে ধরে ফেলল তাকে। উদ্বিগ্ন ভঙ্গিতে বলল, সাবধানে নাইলা, পড়ে যাচ্ছিলে তো। নাইলা লজ্জিত ভঙ্গিতে হেসে ফেলে বলল, এখানে এত ইটের গুঁড়ো কখন পায়ে বাঁধলো বুঝতেই পারলাম না। আর হাঁটতে হবে না, চলো বসি। নাইলা ব্যস্ত গলায় বলল, ওদের কাছ থেকে বিদায় নিয়ে এসো। মুগ্ধতার হাসি রেখা ফুটে উঠল শিশিরের ঠোঁটের কোণে। নাইলার এই ব্যাপারটা বড্ড মুগ্ধ করে তাকে। বছরের প্রায় অনেকটা সময় তাকে কনসার্টের কারণে ঢাকার বাইরে, আবার কখনো দেশের বাইরেও থাকতে হয়। ঢাকায় থাকলেও দীর্ঘ সময় তাকে ফোনে পাওয়া যায় না। স্টুডিওতে যখন শিশির নতুন গান লেখে বা কম্পোজ করে তখন পৃথিবী থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলে। আবার একসঙ্গে ঘুরতে বের হলেও প্রায় ভক্তরা পথ আটকে দেয়। অনেকটা সময় দিতে হয় তাদের, অথচ এসব নিয়ে বিন্দুমাত্র অভিযোগ নেই নাইলার। এমনকি সামান্যতম বিরক্তির ছাপও নেই তার চোখে মুখে। শিশির একদিন মজার ছলে তাকে জিজ্ঞেস করেছিল, এই যে
তোমার প্রাপ্য সময়ের সবটাই আমার গান নিয়ে যায়। জেলাস হও না? নাইলা সেদিন জোর গলায় বলেছিল, তোমার গান আমার গর্ব শিশির। কেউ যখন তোমার গানের প্রশংসা করে, তোমার লেখার প্রশংসা করে, তখন আমার কী যে ভালো লাগে তুমি জানো। তরুণ ভক্তদের দলটার কাছ থেকে বিদায় নিয়ে শিশির নাইলার পাশে এসে বসল। মেয়েটার চোখের নিচে কালি জমেছে, মুখটাও বড্ড শুকনো। শিশির যত্ন নিয়ে নাইলাকে এক হাতে জড়িয়ে ধরে বলল, টায়ার্ড? নাইলা হাই তুলতে তুলতে বলল, কাল রাত এক ফুটেও ঘুম হয়নি, সারা রাত জেগে পড়ে সকালে পরীক্ষা দিয়েছি। শিশির ভোর কুচকে বলল, কেন যে আগে পরে রাখো না? নাইলা গাল ফুলিয়ে বলল, উফ, তুমি দেখি মায়ের মতো কথা বলতে শুরু করলে। শিশির দৃঢ় কণ্ঠে বলল, বলবোই তো, চিন্তা হয় আমার। নাইলা শিশিরের চিন্তিত মুখটার দিকে তাকালো অবাক চোখে। তার চোখ দুটো থেকে ঘুম ছুটে পালি জায়গা করে নিয়েছে একরাশ বিস্ময়। তোমার আমাকে নিয়ে চিন্তা হয়? হ্যাঁ, এত অবাক হওয়ার কি আছে? অবাক হওয়ার অনেক কিছুই আছে। একটা সময়ে যে মানুষটাকে এক পলক চোখের সামনে দেখতে পাবার স্বপ্নকেও নিছক দিবা স্বপ্ন বলে মনে হতো, সেই মানুষটা নাকি এখন তাকে নিয়ে চিন্তা হয়। জীবন সত্যি মাঝে মধ্যে নিজের সুন্দরতম রূপটা দেখায়। আজ যেমন দেখাচ্ছে। শিশির হঠাৎ নীরবতা ভঙ্গ করে বলল, নাইলা, তুমি কি আমার উপর রেগে আছো? রেগে থাকবো কেন? ওই যে বিয়েটা পেছানোর কথা বললাম। শিশির নাইলার বিয়েটা আগামী মাসে হওয়ার কথা ছিল। সে অনুযায়ী দুই পরিবার প্রস্তুতি শুরু করে দিয়েছিল। তবে হঠাৎ শিশির তার মিউজিক লেভেল থেকে জানতে পারল তার বহুল প্রতীক্ষিত অ্যালবাম ঝড় আগামী মাসেই মুক্তি পেতে চলেছে। দীর্ঘ 5 বছর পর মুক্তি পাচ্ছে শিশির মাহফুজের নতুন অ্যালবাম। এই নিয়ে ভক্তদের আশা আকাঙ্ক্ষার কমতি নেই। অ্যালবাম রিলিজের সময়টাতেই যদি তাদের বিয়ে হয়, তাহলে কেউ কেউ মনে করতে পারে অ্যালবামের হাইপ বাড়াতে এই সময় বিয়ে করা মানুষের কেবল মনেই হবে না, তা হবেই। ঝড়ের ট্রেন্ডিংয়ে থাকার কারণ হবে শিশিরের ব্যক্তিগত জীবন, তার গানগুলো নয়। তাছাড়া শিশির চায় না তাদের বিয়েটা নিয়ে নেতিবাচকতার লেশমাত্র ছড়ানো না হোক। অনেক বড় একটা ধাক্কা সামলে নতুন জীবনে পা রাখতে চলেছে সে। চায়নি এর শুরুটাই হোক লোকের ভুল বোঝাবুঝি দিয়ে। অ্যালবাম রিলিজের তারিখ তার হাতে থাকলে সে রিলিজটাই পিছিয়ে দিত, কিন্তু এটা সম্পূর্ণ মিউজিক লেভেলের সিদ্ধান্ত। তাই নিজের ভাবনাটা বুঝিয়ে বলেছে নাইলাকে, বিয়েটা যদি আর কয়েক মাস পর হয়, তাহলে আর তা নিয়ে জল খোলা করার সুযোগ কেউ পাবে না। নাইলা আকাশ থেকে পড়ার ভাব করে বলল,